আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর, যা কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকার এবং ভারতীয় সেনা এক্সিকিউট করেছে, সেই অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে গোটা দেশ এবং গোটা বিশ্ব বলা যায়। যেখানে আমেরিকাকে মধ্যস্থতা করতে হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে বলছেন সিজফায়ার ফর বোথ কান্ট্রিজ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, না হলে ইকোনমিক্যালি কিন্তু বিঘ্ন ঘটবে দুটো দেশের কাছে। হুমকি বলা যায় আমরা যেভাবে দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে অপারেশন সিন্দুর কতটা বেনিফিট দেবে বিজেপিকে, কতটা বেনিফিট দেবে বিজেপিকে। কেন কথা বলছি? কারণ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তাতে তিনি তিনটে কথা বলেছেন। প্রথম কথা বলেছেন, টক অ্যান্ড টেরর ক্যানট গো টুগেদার, মানে কথা এবং সন্ত্রাস একসঙ্গে সম্ভব নয়। সেকেন্ড বলেছেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। থার্ড বলেছেন, খুব ইম্পর্টেন্ট, মার্ক করবেন, যে এখানে হিন্দু মহিলাদের, মা বোনেদের সিঁদুর মুছে ফেলা হয়েছে, তুলে দেওয়া হয়েছে, তাদের প্রত্যাঘাত করা হয়েছে। এটার কিন্তু ইনার মানে অনেক কিছু হয়। আমাদের আজকের পর্ব এই যে হিন্দুত্ব নিয়ে বিজেপি এ রাজ্যেও, আমাদের রাজ্যেও যেখানে ভোট সামনে আসছে, বিহারে কিন্তু সামনেই ভোট, তারপর বাংলায় ভোট, তাহলে এই যে হিন্দুত্ব ভোট কি সুইং করছে, এটা কি বিজেপিকে মাইলেজ দেবে, ফসল তুলতে পারবে? এটা কিন্তু খুব বড় প্রশ্ন। সোজা কথায় বলতে গেলে বিজেপির ওপর কি মানুষের আস্থা বাড়ছে? হিন্দু ভোট কি সুইং করতে পারে? আমাদের আজকের পর্ব এ নিয়েই থাকছেন। আমাদের সঙ্গে আজকের পর্বে নীতি নির্ণয় না দুর্নীতির পর্বে আছেন রাজনৈতিক বিশ্লেষক, যাকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, ঝন্টু বড়াইক আমার পাশে বসে আছেন। ঝন্টুবাবু, আপনাকে নীতি নির্ণয় না দুর্নীতিতে এবং আজকের পর্বে স্বাগত। প্রথমেই আপনাকে আমি জিজ্ঞেস করবো ঝন্টুবাবু, যে যেখানে অপারেশন সিন্দুর নামকরণ থেকে শুরু করে, এক্সিকিউশন থেকে শুরু করে এবং বেছে বেছে জঙ্গি ঘাঁটিকেই ধ্বংস করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, তিনটে লাইন আমি বললাম, তার মধ্যে কিন্তু তিনি বলছেন যে যে সমস্ত হিন্দু মহিলাদের সিঁদুর মুছে ফেলা হয়েছে, তাদের জন্যই এই প্রত্যাঘাত, এই জবাব, এই প্রতিশোধ। বলুন না, আপনি যদি সিন্দুর নামটা সিলেক্ট করেন, এটা একদম বাস্তব সত্য যে পেহেলগামে কিন্তু একদম ভারতবর্ষের 8 দশক ধরে ভারতের উপরে চাপিয়ে দেওয়া প্রক্সি ওয়ার, যেটাকে সন্ত্রাস বলা হয়, আমাদেরই অঙ্গের থেকে ছেদ হয়ে তৈরি হওয়া আমারই প্রতিবেশী পাকিস্তান যে কায়দায় সন্ত্রাসটা চাপিয়ে এসছিল, তার কিন্তু একটা অভিনব রূপ আমরা দেখতে পেলাম পেহেলগামে। যে প্রথম কথা, এবারের অভিনবত্বটা এই কারণে, সন্ত্রাস এতদিন হতো ভারতবর্ষের অপামর মানুষের উপরে, সেখানে তার ধর্ম, মহিলা না পুরুষ, পর্যটক নাকি, এইসব দেখা হতো না। বরং এটা করা হতো যে কাশ্মীরের সন্ত্রাসের এই হামলায় সরাসরি পর্যটকদের ছেড়ে কথা বলা হতো, পর্যটক গোষ্ঠীকে বাঁচিয়ে। কারণ যে সন্ত্রাসবাদী কার্যকলাপটা পাকিস্তান থেকে চালিত হতো, তারা কিন্তু স্থানীয় ইকোনমিটাকে ধ্বংস করতে চাইতেন না, বিকজ স্থানীয় ইকোনমির সাথে ভারতবর্ষের যে পোর্শনটায় ভারতের স্থায়ী জম্মু কাশ্মীরের অংশটি আছে, সেখানকার মানুষের রুজি রোজগার যুক্ত, এবং এখানে পর্যটকদের উপরে আক্রমণ আনলে পরে রুজি রোজগারটা ব্যাঘাত ঘটবে এবং এই মানুষগুলো এই জঙ্গিবাদের দ্বারা আকৃষ্ট হবে না, খেপে যাবে। কিন্তু এবার কি দেখা হলো? প্রথম কথা, পর্যটকদের মারা হলো। দ্বিতীয় কথা, পরিষ্কার যদি আপনি দেখেন, এখানে এম করা হলো ধর্ম দেখে, সিঁদুর দেখে, কলমা পড়তে পারো কিনা, তোমার শরীরের নির্দিষ্ট একটি সিগনিফিক্যান্ট পার্ট যেটা তোমার ধর্মীয় আইডেন্টিটিকে পারফেক্টলি আইডেন্টিফাই করে, তারপর তোমাকে মারা হলো। অন্তত যারা সাফারার তারা এই স্টেটমেন্টটা দিয়েছে। এই জায়গায় গিয়ে ভারতের প্রত্যাঘাত, প্রতিদান, প্রত্যুত্তর, এই যে এক রাতে 3টে ধারাতে ভারত পাল্টা আক্রমণটা শানালো, তাতে এই যে সিন্দুর নামটা দেওয়া, এটা তো ঠিক যে হিন্দু নারীদের অঙ্গের ভূষণ, ত্যাগের প্রতীক, তাদের আইডেন্টিটি বলা যায়, একদম আফটার ম্যারেজ তাদের আইডেন্টিটি এবং ত্যাগ, ঠিক, এটার প্রতীক। এটার পিছনে কোনো লজিক নেই, এটার নামটা সর্বত্র সত্যি। কিন্তু
এটাও তো বাস্তব কথা যে যদি আমি এই জঙ্গিবাদের বিরুদ্ধেই একটা সরাসরি আক্রমণকে হাতিয়ার করি, ওয়ান সাইডেড, যে আমার একটাই পলিসি, ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, জৈন প্রত্যেকের উপরে হামলা, এটা আজকে ধর্মীয় মেরুকরণের আঙ্গিকে জঙ্গিরা কিন্তু হিন্দু ধর্মের বা একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের মারতে চেয়েছেন, কারণ ভারতবর্ষে একটা বড় অংশের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে এমন একটা বার্তা পৌঁছে দেওয়া যে তোমাদের ফেভারে জঙ্গিরা। ওকে, এইটা তোমরা মদত দিচ্ছ, এইটা তো এই পোলারাইজেশনটা তো জঙ্গিরা চাইছে, রাইট। কিন্তু আমি কি করলাম, এই পোলারাইজেশনটাকে আরও খাড়াখাড়িভাবে তৈরি করে দিয়ে আমি তাদেরই ফাঁদে হিন্দুদের ব্যবহৃত একটি নামকে ব্যবহার করলাম, অর্থাৎ যে কাউন্টার একটা রিভাইভালিজম, যে ধরুন জঙ্গিরা চাইছিলই কাশ্মীরে আফটার 370 ধারা, সেখানে এত পরিমাণ পর্যটক আসছে, তারা মূল স্রোতে চলে এসছে। আপনি খেয়াল করুন, মূলত সাউথ কাশ্মীর যেখানে সমস্যাটা বেশি, নর্থ কাশ্মীর কিন্তু মূল স্রোতে, সাউথ কাশ্মীরে যে হামলাটা হলো এবার পেহেলগাঁও, সেখানে লাস্ট বছরে ওখানে মোট জনসংখ্যা প্রায় 93 থেকে 97 হাজার, ওকে, 97 লক্ষ, 93 থেকে 97 লক্ষ, এবং ট্যুরিস্ট গেছে প্রায় 2.5 কোটির উপরে, অর্থাৎ প্রতি একজন সাধারণ নাগরিক পিছু সাউথ কাশ্মীরে 2.5 গুণ ট্যুরিস্ট। আপনি কল্পনা করুন তো, কলকাতায় যদি এমন হয় যে 3 কোটি মানুষের এগেনস্টে 8 কোটি ট্যুরিস্ট চলে এসছে, তাহলে কলকাতার, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো মানুষই আর অখুশি থাকবে না। এটা এমন একটা জায়গায় চলে গেছিল যে যারা জঙ্গিবাদটাকে প্রশ্রয় দেয়, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি, যাদের জঙ্গিবাদটা হচ্ছে ব্যবসা, রাইট। পাকিস্তানের জঙ্গিবাদটা এই যে ট্রাইপার্টাইট রিলেশনের মাধ্যমে জঙ্গিটা হয়, আইএসআই, সেনা আর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের একটা ত্রিভুজাকৃত রিলেশন। তারা তো মূলত কাশ্মীরের ভারতের যে অংশটা, সেখান থেকে তো ছেলে মেয়েদেরকে তোলে, পাথর ছোড়া কিংবা মানে সেটাকে বলে ফিদাইন হামলা। এটা করতে গেলে কি দরকার, আপনার অভাব না হলে তো আপনি যাবেন না। দেখুন, অভাব না থাকলে পৃথিবীর কোনো মানুষই দুষ্কর্ম করে না। ঠিক ঠিক। কাশ্মীরের মানুষ যখন আফটার 370 ধারায় বিপুল অঙ্কের ট্যুরিজমের অ্যাসপেক্টে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ট্যুরিস্টরা যখন তাদের ইকোনমিক মানে একটা স্ট্যান্ডেবিলিটি এনেছে, তাদের ইকোনমিক একটা স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসেসে এসে তারা মূল স্রোতে এসেছে, তারা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে না, তখন এই ট্যুরিস্টদের হামলা করে এবং ধর্ম বেছে বেছে ট্যুরিস্টদের মেরে কিন্তু জঙ্গিরা আলটিমেটলি দুটো কৌশল নিল। একটা, হিন্দু মুসলমানদের মধ্যে ভারতবর্ষের জনগণের মাঝখানে একটা কৌশলগত অবস্থান নিলেন, মুসলিমদের একটা বড় অংশকে সাইড লাইনে করার চেষ্টা করলেন যে তোমাদের মারিনি, একজন মারা গেছে আনফরচুনেট, আমাদের বাধা দিতে গেছে তাই কাফের, তাকে মারা হয়েছে, বাট এটা আনফরচুনেট। সেকেন্ড, আরেকটা জিনিস, ট্যুরিস্টদের টার্গেট করা একটা বড় কারণ, আর প্রাণের ভয়ে একটা বড় অংশের ভারতবর্ষের প্রান্তের ট্যুরিস্টরা আর যাচ্ছে না। আপনি খেয়াল করে দেখুন, এখন ট্যুরিস্ট বন্ধ, তাহলে ইকোনমিক্যালি প্রচুর সেটব্যাক। এই সেটব্যাকটায় এবার যেটা হবে, হাইলি ইমপ্লিমেন্টেশনের টাইম, এটা এই মানুষগুলো তো না খেয়ে মরবে না। এই প্রকৃতির প্রতিকূলতার মধ্যে এই মানুষগুলো এইবার কাশ্মীরের পাকুপাইট কাশ্মীর বা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর দ্বারা আবার তারা এই ফিদাইন বাহিনীতে যোগদান করবে, কিংবা অস্ত্র হাতে যুদ্ধ করবে, বা স্টোন প্লেটিং করবে, এবং জঙ্গিদের ফ্যাক্টরিটা বাড়বে, আবার আপলিফ্ট হবে। রাইট। এটা এই দুটো কিন্তু কৌশল ছিল, কিন্তু আপনি থার্ড যে কৌশলটা নিলেন, যা আমি বলছি না, দেখুন সিন্ধুর নাম কেন, অপলা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, লীলাবতী, ভারতবর্ষের যদি সনাতনী ইতিহাসটা দেখেন, নারী হচ্ছে সনাতনী ধর্মে সবচাইতে বড় জায়গা। আমরা বিশ্বাস করি নারীকে, আমরা এমন একটা সোসাইটি তৈরি করেছি, বা হিন্দু সনাতনী সোসাইটি এমন একটা সোসাইটি যেখানে নারীদের মর্যাদা উচ্চস্থানে থাকে বলেই এই সোসাইটি এখনো সহনশীল। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনি কি কোনোভাবে জঙ্গিদের এই যে কৌশলটা, সেই কৌশলটাকেই কি মদত দিলেন না? আপনি সিন্দুর করেছেন, নারীর সিন্দুরকে অপমান করেছে এই জঙ্গিরা, একদম ঠিক, কিন্তু বরং এই নামের মাধ্যমে এই গোষ্ঠী বা পোলারাইজড পলিটিক্সটাকে আরও বেশি শার্পেন না করে আপনি যদি মন দিতেন জঙ্গিদের ধরা, কারণ এটা তো বাস্তব সত্য, ভারতবর্ষে একটা বড় অংশের মানুষ সংখ্যালঘু মুসলিম,
তারা ভারতবর্ষের মূল স্রোতের অংশ, তারাও এই জঙ্গিবাদের দ্বারা সমান পরিমাণে এফেক্টেড। ফলে এদের সাহায্য সহায়তা ওতপ্রোতভাবে অনুকূল সমর্থন ছাড়া আমরা পাক মদতপুষ্ট জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে পারবো না। বেশ জন্টুবাবু, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে আপনাকে জিজ্ঞেস করবো, যেটা ইমপ্লিমেন্ট করা হলো, যেগুলো আপনি বললেন, যেভাবে ব্যাখ্যা করলেন, এর সঙ্গে যেটা ইমপ্লিমেন্ট করা হলো তার কি আপনি কি মনে করেন যে হিন্দু মহিলা অর্থাৎ অপারেশন সিন্দুর প্রতিশোধ নেওয়া হলো, যদিও যারা এফেক্টেড হয়েছে, যারা ভিক্টিমাইজড হয়েছে, তারা বলছেন, বাহবা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, বাহবা জানিয়েছেন, স্যালুট জানিয়েছেন ইন্ডিয়ান আর্মিকে, আমরাও জানাই। আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে আরও আস্থা বাড়লো, অর্থাৎ বিজেপি এর ফসল তুলতে পারবে আগামী দিনে? আমি বিশ্বাস করছি ভারতের সেনাবাহিনী, মানে আমারও যথেষ্ট তাদের প্রতি ভরসা বিশ্বাস আছে, আগামীতেও থাকবে। তারা যে কায়দায় পাকিস্তানকে 4 দিনের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া, এটাই ভারতের জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ। একদম, শুধু জঙ্গি ঘাঁটি শুধু নয়, বোধহয় 47-এর পরে এই প্রথমবার ভারত কিন্তু তাদের পাক অকুপাইড কাশ্মীরের মানচিত্রের বাইরে গিয়ে একদম পাকিস্তানের ভেতরে হিট করেছে। Absolutely. রাওয়ালপিন্ডি, তারপরে তাদের সিন্ধের পাট থেকে শুরু করে একাধিক তাদের প্রেস্টিজিয়াস ফর্মগুলো, মানে পাকিস্তানের মানে পাঞ্জাব প্রভিন্সকে বলা হয় এলিয়েট অফ দ্য এলিয়েট মোস্টদের বাসস্থান, সেখানে হিট করেছি আমরা। এই জায়গায় গিয়ে বিজেপি তার ফসলটা তুলবে, এটাই স্বাভাবিক। 71-এ বাংলাদেশকে সেগ্রিগেশন করে সাময়িকভাবে তার ফসলটা তুলেছিল ইন্দিরা গান্ধী। যুদ্ধ একটা তরফে সর্বনাশ ডেকে আনলো, একটা তরফে বেনিফিট আনে। কিন্তু সমস্যা যেটা মূল, যে দেখুন ভারত এবার তো অনেক বেশি অ্যাডভান্টেজ স্টেজে ছিল। 71-এ আপনার জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি, কিন্তু 71-এ ভারতবর্ষের যে ইকোনমিক্যাল অ্যান্ড আদার্স নেইবার রিলেশনশিপগুলো, পররাষ্ট্রনীতি যথেষ্ট দুর্বল ছিল। কারণ ভারত সদ্য স্বাধীন হয়েছে, আর্থিক দিক থেকে তারা স্বাবলম্বী নয়। তারপরে চেপে উঠেছে ভারতের দ্বিখণ্ডিত হওয়া, তার উপরে বড় থ্রেটিং হচ্ছে উদ্বাস্তুদের ঢল। এর মধ্যেও শুধুমাত্র নন অ্যালায়েন্স মুভমেন্টের জনক জওহরলাল নেহরুর হাত ধরে ভারত যে বৃহত্তর কোনো গোষ্ঠীর কাছে, অর্থাৎ তৃতীয় পক্ষের কাছে মাথা নত না করে তাদের একটা স্পষ্ট পররাষ্ট্রনীতি তৈরি করেছিল, তার ফসলই তো সোভিয়েতের পরোক্ষ মদতে ভারতের সেনাবাহিনীর শৌর্য, বীর্য, আত্মত্যাগের ফসল পাকিস্তানকে কিন্তু দ্বিখণ্ডিত করে একটা রাষ্ট্র তৈরি করতে পেরেছিল। শুধু নয়, এই ভূখণ্ডে ভারতের পূর্ব প্রান্তের থেকে একটা আনওয়ান্টেড যে হামলার চিরস্থায়ী সমস্যার সমাধান কিন্তু ইন্দিরা গান্ধী করে রেখেছিলেন। এখানে গিয়ে আজকে ইটস আ ভেরি বিগ অপরচুনিটি যে আমরা এই মুহূর্তে পাকিস্তানের আভ্যন্তরীণ স্ট্রাকচারটাকে যদি আমরা পুরোপুরি নষ্ট করতে না পারি, পাকিস্তান টেরর স্টেট, ঘোষিত টেরর স্টেট, তার টেররিজম থেকে কিন্তু আমরা পৃথিবীকে মুক্ত করতে পারবো না, ভারত তো মুক্ত হবেই না। ওকে, সেই ক্ষেত্রে আপনি বলছেন যে বিজেপি এর ফসল তুলতে পারবে, মানে হিন্দু ভোটের ক্ষেত্রে সুইং করবে বলে আপনি মনে করছেন? সামনে কিন্তু নির্বাচন, এবং খেয়াল করুন তারা কিন্তু অলরেডি প্রচার শুরু করে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী চলে গেছেন শটানে। আমার কথাটা ছিল আপনি তো আরো অনেক দূর পেনিট্রেট করতে পারতেন। আমি ওখানেই আপনাকে পরবর্তী প্রশ্ন ঝন্টুবাবু, এই যে ব্যাক গিয়ার আপনি আমাকে স্টুডিওর বাইরেই বলছিলেন যে আমেরিকা অল অফ আ সাডেন কোথা থেকে চলে এলো, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কথা হচ্ছে মানে যুদ্ধ হচ্ছে, সেখানে আমেরিকা মাঝখান থেকে চলে এসে ডোনাল্ড ট্রাম্প বলছেন সিজ ফায়ার, এবং 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে ডিজিওদের সাথে কথা হয়ে গেল এবং সিজ ফায়ার হয়ে গেল। অনেকেই প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প কে এমন যে তার কথা প্রধানমন্ত্রী শুনে পিছুপা হলেন? এখানে কোনো জায়গায় ব্যাকফায়ার করবে না তো? না, ভারতের কিন্তু এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রকের স্টেটমেন্ট যে আমরা আমেরিকার কথাতে সিজফায়ার করি, আগে এটা অফিসিয়াল স্ট্যান্ডটা ক্লিয়ার হওয়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কালকে যদি আপনি প্রধানমন্ত্রীর এন্টায়ার ভাষণটা দেখেন, কোথাও তিনি মুখে আনেননি, যেখানে ভারতবর্ষের পররাষ্ট্রনীতিকে পুরোপুরি ধূলিসাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট তার পার্সোনাল টুইটে প্রথম দিন জানালেন
সিজফায়ারে সম্মত হয়েছে ভারত পাকিস্তান এবং কমন সেন্স হ্যাজ বিন অ্যাপ্লাইড। এবং আমি বলছি যে এটা মিথ্যে। যদি ভারত ইমিডিয়েট কাউন্টার দিয়ে এটা স্পষ্ট করতো ভারতের বিদেশ মন্ত্রক, নো, আমরা বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, যেখানে এই প্রত্যাঘাতটা আমরা করেইছিলাম সমস্ত বিরোধী দলকে আসনে বসিয়ে নিয়ে তাদের সর্বসম্মতির ভিত্তিতে, তাহলে ভারত সিজফায়ার করবে, প্রত্যাঘাত বন্ধ করবে। সেটাও তো নির্ভর করছে হাউজের দুটো কক্ষের সমস্ত বিরোধীদের সাথে বসে। আপনি যুদ্ধটা শুরু করলেন, যদি ধরলাম যুদ্ধই হলো, যুদ্ধটা শুরু করলেন বিরোধীদের সাথে সহমতের ভিত্তিতে, তাহলে বন্ধটাও তো ওদের পারমিশন নিয়েই ওদের সাথে সহমতের ভিত্তিতে করতেন। তাহলে আপনি একতরফাভাবে করলেন, অথচ পৃথিবীর তৃতীয় একটি শক্তিধর দেশ যখন এই স্টেটমেন্ট দিচ্ছে তার স্টেটমেন্টে খণ্ডন করলেন না। ঠিক একইভাবে গতকাল ঘোষিত প্রধানমন্ত্রীর রাষ্ট্রের উদ্দেশ্যে 8টার সময় যে ভাষণ, তার ঠিক ইমিডিয়েট আগে কি কথা বললেন ট্রাম্প মহারাজ? দ্বিতীয় বোমাস্ত্রটা ফেললেন কি, আমরা পাকিস্তান ভারতকে নির্দেশ দিয়েছি না হলে ব্যবসা বন্ধ হবে। প্রথম কথা হচ্ছে হুমকি শুনলো, ধমকি, ইটস আ থ্রেট। এই জায়গায় গিয়ে প্রধানমন্ত্রীর কি এটা কর্তব্য ছিল না যে কালকে লেট বি ক্লিয়ার, যখন যুদ্ধ শুরু হয় যুদ্ধ থামার জন্য যত তাড়াতাড়ি হয় তত ভালো, বিশেষ করে ভারতের মতন র্যাপিড গ্রোয়িং ইকোনমিতে এই ধরনের যুদ্ধগুলো ভারতকে পিছিয়ে ফেলতে পারে। পাকিস্তানের কিচ্ছু আসে যায় না, ওরা এইসব IMF-এর থেকে টাকা নেবে, অস্ত্র কিনবে, কাটমানি খাবে, সেনাবাহিনীর বড় বড় জওয়ানরা আমেরিকা ব্রিটেনে গিয়ে কলোনিতে থাকবে, রাজপ্রাসাদে, ওদের জনগণের প্রতি কোনো দায় নেই। ওদের ডক্ট্রিন অফ নেসেসিটি আইন আছে যাতে ওদের ডেমোক্রেটিক ওয়েতে জিতে আসা সরকারকে যখন তখন সেনাপ্রধানরা উইদাউট অ্যানি কজ ফেলে দিতে পারে, জনগণের প্রতি কোনো ইয়ে নেই। ভারত তো এমন একটি রাষ্ট্র যারা বিগেস্ট ডেমোক্রেসি, তাহলে আপনি এই যে সর্বনাশী খেলাটা ট্রাম্প মহারাজ আঙ্কেল টম করছেন, আপনি একটা 3 মাসে প্রতিবাদ করতেন। আপনি তো বন্ধু, আপনি বলেন আমার সবচেয়ে বড় মিত্র, তাহলে মিত্র যদি বলেই থাকেন বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ইয়োর ডিপ্লোম্যাটিক ক্যারেক্টার, তাহলে আপনি দেশের স্বার্থে তো এই স্টেটমেন্টটা দিতেন যে বন্ধুবর আপনার কথাকে নস্যাৎ করছি আমি, ভারত পিছপা হয়নি, ভারত ওয়েট অ্যান্ড স্টে করছে। আচ্ছা আপনি বলুন তো যে ট্রাম্প মহারাজ যে ব্যবসার কথা বললেন, কি ব্যবসা? যদ্দূর আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে ব্যবসায়িক বেনিফিটে ট্রাম্পের ড্রোন হামলায় কিন্তু চীন এবং ভারত সমানভাবে করে বিদ্ধ। 145% আমাদের উপরে এবং চীনের উপরে যে চাপিয়ে দিয়েছে কর, তিনি চাপিয়েছে। তো আমরা কত লেনদেন করি আমেরিকার সাথে? মোর দ্যান বেশি লেনদেন করি চায়নার সাথে। আমরা মূলত যে ব্যবসাটা আমেরিকার সাথে করি তার একটা বড় অংশ অস্ত্র ব্যবসা। এই যুদ্ধে তো এটা প্রমাণিত হলো চায়না এবং আমেরিকার আনটেস্টেড ওয়েপন্স যেগুলো আমরা কম কিনি, পাকিস্তান বেশি কেনে, তারা মুখ থুবড়ে পড়েছে। র্যাদার টেস্টেড ওয়েপন্স রাশিয়ার ইউক্রেন যুদ্ধে টেস্টেড, বা ইসরায়েলের টেস্টেড ওয়েপন্স গাজার বিরুদ্ধে, র্যাদার ফ্রান্সের টেস্টেড ওয়েপন্স, সেগুলো ভারত অনেক সাকসেসফুলি ব্যবহার করেছে। তাই কি আপনার এই চীন এবং আমেরিকার অস্ত্র ব্যবসায় যে চরম ভাটা, ঠুনকো একদম মানে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে আমেরিকার F-16কে, চায়নার যে 17 সম্ভবত, বা একাধিক ড্রোনকে, কিছু কিছু ড্রোন তো ফাটেইনি ভারতে এসে, এই আনটেস্টেড ম্যাটেরিয়ালগুলো বিশ্বের কাছে এক্সপোজ হয়ে গেছে এই খানিক যুদ্ধে। সেইটার থেকে মুখ রক্ষা করতে কি এইরকম চাপ দিলেন? কারণ মোদিজির কালকের ভাষণে একটা জিনিস উঠছিল, আমরা পরমাণু হামলার থ্রেটকে মানব না। তার মানে কি এই প্রেশারটাও কি ছিল দেশবাসীর? কিন্তু ইমিডিয়েট ভারতবর্ষের শাসক দলের কাছে একটা দাবির জায়গা থাকে যে 71-এ ইন্দিরা গান্ধী যখন নতুন স্টেট হিসেবে বাংলাদেশকে তৈরি করলো, তিনি কিন্তু 2টো কক্ষের সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী তাকে দুর্গা সম্বোধন করেছিল। বিরোধীদেরকে কনফিডেন্সে না আনলে সংসদীয় গণতন্ত্রের কিন্তু গরিমা ক্ষুণ্ণ হয়। অর্থাৎ আন্তর্জাতিক জাতীয় স্তরে আমার ব্যক্তিগত মতামত, ভারত কিন্তু তার পররাষ্ট্রনীতি বা দেশীয় আভ্যন্তরীণ নীতিতে কিন্তু
একটা ব্যাক ফুটে গেল বা বলতে পারেন জরাগ্রস্ততা তৈরি করলো। মানে এই ব্যাক গিয়ার আপনি বলছেন কিছুটা হলো ব্যাক ফুটে। এটা ব্যবসায়িক ওকে, জন্টুবাবু আমাদের সময় একদম শেষ, আমি সংক্ষেপে আপনাকে একটা লাইনে জিজ্ঞেস করবো, তাহলে সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট আপনাকে আমি এবং আপনার থেকে উত্তর চাইবো, খুব ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট, এবং এখানে আমাদের দর্শক যারা অনুষ্ঠান দেখেন, সেক্ষেত্রে হিন্দু নারীরা মোদিজি অর্থাৎ নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিঁদুরের মান কি রাখতে পারলেন, সিঁদুরের মর্যাদা কি রাখতে পারলেন? অপারেশন সিন্দুর স্থগিত, তিনি বলছেন স্থগিত, শেষ হয়ে যায়নি। অ্যাট দ্য সেম টাইম সিজ ফায়ার, আবার যদি সিজ ফায়ার লঙ্ঘন করে পাকিস্তান, হোয়াটস নেক্সট? তাই আমার প্রশ্ন আপনাকে একদম সোজা, সিঁদুরের মান কি রাখতে পারলেন নরেন্দ্র মোদী? খুব সংক্ষেপে দেখুন, সিঁদুরের মান রেখেছে, কারণ আমরা 9টা জঙ্গি ঘাঁটিকে শুধু একদম পুরো ভেঙে দেইনি, বহু কুখ্যাত জঙ্গি মারা একদম 100-এর উপর, 100+। জানেন, পাকিস্তান এইরকম সিজফায়ারের কোনো মূল্য রাখে না। ওরা আবার কিছুটা অক্সিমেট্রিক হবে, আবার কিছুটা অক্সিজেন যোগাবে, আবার নতুন অস্ত্র সম্ভারে সমৃদ্ধ হয়ে আবার হামলা করবে। আমি দায়িত্ব নিয়ে আজকে এই জায়গায় বলে গেলাম, উইথিন 2 মান্থ অর 1 মান্থ অলরেডি আজকে সকালেও তারা হামলা করেছে, কারণ ওদের সেনা বলে কিছু নেই, সোফিয়ানা সরকার বলে কিছু নেই। জঙ্গি 3 জঙ্গিকে মারা হয়েছে। ফলে এই জঙ্গিবাদটাই ওদের অক্সিজেন, ওদের অর্থ, ফলে এটা করবে এবং আরও কিছু সিঁদুর লুণ্ঠিত হবে, কারণ জঙ্গিদের অসৎ উদ্দেশ্য কৌশল আমরা বুঝে ফেলেছি। ওরা ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে জঙ্গিবাদটাকে ভারতে পেনিট্রেট করতে চাইছে। হ্যাঁ, এই যে জায়গাটায় আমার কোথাও যেন মনে হয়েছিল যে এটার স্থায়ী এবার একটা সমাধান করলে বোধহয় বেটার হতো, কারণ আরও কিছু সিঁদুর যেন ভুলুণ্ঠিত না হয়। বেশ, অনেক ধন্যবাদ ঝন্টুবাবু আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি, এরকমভাবে কিন্তু আপনাদের সামনে পর্বের পর পর্ব প্লাস 85+ এপিসোড, 85+ এপিসোড পর্ব আপনারা দেখে ফেলেছেন, এবং বিভিন্ন পেশার মানুষজন আমাদের অতিথি হয়ে আসছেন, এবং আমরা টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি, বিশ্লেষণ করছি, আপনাদের সামনে তুলে ধরছি। জন্টুবাবু, আপনাদের কিন্তু আরও আমাদের নির্বাচন কেন্দ্রিক যত নির্বাচন আসবে, এখন থেকেই আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, নির্বাচন কেন্দ্রিক অনুষ্ঠানে কিন্তু আপনাকে আসতেই হবে। আপনার বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট, দর্শকদের কাছে খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো আমাদের পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন। সপ্তাহে 3 দিন আপনারা এই অনুষ্ঠান দেখেন, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যে 6:30, এবং রিপিট টেলিকাস্ট দেখেন রাত 10:30টায়। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইফ টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।